দেশের সর্বোচ্চ আদালত আজ ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছে কলকাতা পুলিশের ভূমিকা আরজিকর কাণ্ডে তারা কি চোখে দেখছে, আর রাজ্য প্রশাসনের বিশেষ করে স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা কি চোখে দেখছে। আরজিকর কাণ্ডে প্রিন্সিপালকে নিয়ে যে প্রশ্নগুলো একেবারে প্রথম দিন থেকে আমরা তুলে আসছি, সেই প্রশ্নগুলোই আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সঙ্গী অন্য বিচারপতিদের গলায় শোনা গিয়েছে যখন এই বেঞ্চে শুনানি চলছে। যে প্রশ্ন স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের আমরা সেদিন থেকে করছি, যেদিন তারা সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে অন্য মেডিকেল কলেজে আরেকটি মেডিকেল কলেজে ওই একই পদে পুনর্বহাল করলেন। আমরা জিজ্ঞাসা করেছিলাম এই দাগিটার সঙ্গে সরকারের শীর্ষ স্তরের সম্পর্কটা কি, এই দাবিটার সঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের সম্পর্কটা কি, কে এই দাগি সন্দীপ ঘোষ যাকে বাঁচানোর জন্য সে নিজে চাকরি ছাড়ার পর তাকে পুনর্বহাল করতে হয় মাত্র 4 ঘন্টার মধ্যে। যে প্রশ্ন আজ প্রধান বিচারপতি করবার পর, তার বেঞ্চ করবার পর রাজ্যের পক্ষে দাঁড়ানো আইনজীবী কার্যত নিরুত্তর ছিলেন। তার আগে অনেক কথা বলার চেষ্টা করেছেন, প্রধান বিচারপতির কথার মাঝেও কথা বলার চেষ্টা করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল, কিন্তু এই প্রশ্নটির উত্তর মেলেনি। কপিল সিব্বল আজ শুরুতে আদালতকে সব ঠিক হয় হুজুর ভঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছিলেন এফআইআরটা রাজ্য সরকারই করেছে, কিন্তু এটা তো সত্যিই রাজ্যের সাধারণ মানুষের কাছে তাদের সামনে একটা মিথ্যে বিবৃতি দিয়ে ক্ষমতার জোরে পুলিশ পরিবেষ্টিত হয়ে বেরিয়ে যাওয়া নয়। এটা দেশের সর্বোচ্চ আদালত, এটা ভারতের সর্বোচ্চ আদালত। শুধুমাত্র ইমার্জেন্সির সময়, জরুরি অবস্থার সময় একটি নির্দিষ্ট ব্যতিক্রম বাদ দিলে যার মর্যাদা আজ পর্যন্ত কখনো কোনোভাবে ক্ষুণ্ণ হয়নি, সেই সর্বোচ্চ আদালতে শেষমেশ প্রমাণ হয়ে গিয়েছে দলিল দস্তাবেজ কাগজপত্র দেখে যে না, সরকারি হাসপাতালে এক কর্মরত চিকিৎসকের মৃত্যুর পর, সেটা ধর্ষণ ছিল কিনা মেনে নিচ্ছি তর্কের খাতিরে, তখন না হয় বোঝাই যায়নি, কিন্তু মৃত্যুর পর সরকার নিজে কোনো খুনের মামলা দায়ের করেনি। দায়ের করেছেন ওই চিকিৎসকের বাবা তার দেহটা পুড়ে যাওয়ার 3 ঘন্টারও বেশি সময় পর। অর্থাৎ সরকার তার নিজের কর্মীর খুন হয়ে যাওয়া নিয়ে সামান্যতম চিন্তিত ছিল। আরজিকর মেডিকেল কলেজ কোনো অভিযোগ দায়ের করে, আর কলকাতার পুলিশ তাদের ভূমিকা সম্পর্কে যত কম বলা যায় তত ভালো, তার কারণ দেশের সর্বোচ্চ আদালত আজকে মানতেই চায়নি দুর্বিনীত কমিশনারের ওই আজব 7,000 মবের তত্ত্বটা। আমি প্রথম দিন থেকে আপনাদের সামনে বলে আসছি এবং প্রথম দিন থেকে দুর্বিনীত কমিশনারকে প্রশ্ন ছুড়ে গিয়েছি। প্রশ্ন করতে করতে যখন তাকে বাধ্য করেছে এটা স্বীকার করতে, এটা ইন্টেলিজেন্স ব্যর্থতা, তার পরের দিন তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন 7,000 লোক কোথা থেকে চলে এলো তারা নাকি বুঝতেই পারেননি। আর দেশের সর্বোচ্চ আদালত মনে করেছে 7,000 লোক চলে এসছে, যদি এটা পুলিশের সহযোগিতায় নাও হয়ে থাকে, মানে এইটুকু যদি সন্দেহের অবকাশ ছেড়েও রাখি দুর্বিনীত কমিশনার এবং তার গ্যাংয়ের জন্য, তাহলেও 7,000 লোক পুলিশের অজান্তে এসছে, এটা দেশের সর্বোচ্চ আদালত মানেনি। যা কেউ মানবে না, কোনোভাবে মানা যায় না, সেই তত্ত্বই দুর্বিনীত কমিশনার এবং তার বস মানে রাজ্যের স্বরাষ্ট্র পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে আমাদের গেলানোর চেষ্টা করেছে। কিন্তু ওই যে বললাম, ভারতের সর্বোচ্চ আদালত তাকে পুলিশ পরিবেষ্টিত হয়ে একটা বিবৃতি দিয়ে বেরিয়ে গিয়ে সন্তুষ্ট করা যায় না। ঠিক যে কায়দায় রাজভবনের সামনে এমন চূড়ান্ত ব্যর্থ একটা কমিশনার, শুধু তাই নয়, যে কমিশনারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধীরা, এ রাজ্যের সাধারণ মানুষ, আন্দোলনকারীরা, সেই কমিশনারের পুলিশকে রাজভবনের সামনে দাঁড়িয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করে দুর্দান্ত পুলিশ বলে সার্টিফিকেট দিতে যখন মুখ্যমন্ত্রীর বাধেনি এবং এখনও যখন তিনি ওই কমিশনারকে সরাননি, তখন স্পষ্ট মুখ্যমন্ত্রী কোনো কমিশনারের ব্যর্থতার দায় বহন করছেন না। মুখ্যমন্ত্রীর দপ্তরের গুটিকয় পুলিশ অফিসার ইনক্লুডিং মানে
কলকাতার পুলিশ কমিশনারকে ধরে নিয়ে তারা অপদার্থ অদক্ষ এমনটা নয়। মানেটা দ্বারা এই মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, কলকাতা পুলিশ সবাই মিলে কার্যত জেনে শুনে আরজিকর হাসপাতালে হামলা চলতে দিয়েছেন। আর তাই পশ্চিমবঙ্গ সরকারের ইতিহাসে সবথেকে বড় অপমান সম্ভবত। আবারও বলবো, ওই জরুরি অবস্থার সময়টুকু বা তার আগে থেকেও কয়েকটি নির্দিষ্ট ব্যতিক্রম, তার কারণ নকশাল আন্দোলনে ঠিক বেছে বেছে রাজ্যের শিল্পক্ষেত্রকে নিশানা করা হতে পারে এমন হুমকি আসার পর একমাত্র সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, প্রথম এ রাজ্যের শিল্পক্ষেত্রগুলিতে মোতায়েন করা শুরু হয়। তার আগে এবং তারপরে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাওয়ার পর এ রাজ্যে কোনো শিল্প সংস্থা সাধারণভাবে পাহারা দিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে সচরাচর দেখা যায় না। যেগুলোতে আগে থেকে পাহারা ছিল সেগুলোতে ছিল। আর এ রাজ্যের কোনো হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী পাহারা দিতে এসছে। আমার একটাই প্রশ্ন, পদ, মর্যাদা, রাজনৈতিক আভিজাত্যবোধ এবং অবশ্যই আত্মসম্মান, এগুলো যদি কোনো রাজনীতিকের থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিকের থাকারই কথা, আমার তাই মনে হয়, তাহলে এরপর তার এক মুহূর্ত সময় নষ্ট না করে যে চটিটা তিনি পড়েন অল্প দামে, ওই চটির মতোই নিজের চেয়ারটা ছেড়ে চলে যাওয়া উচিত। যাচ্ছেন না কেন, এটাই অষ্টম আশ্চর্য আজকের বিশেষ প্রতিবেদন। এই মুহূর্তে আমি ঢুকছি এবং দেখো কাঁচ তছনছ করা হয়েছে, মুচড়ে বেঁকিয়ে দেওয়া হচ্ছে এই ফ্যানগুলো। এই মুহূর্তে যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। একটা কোনো প্রমাণ হয়তো আর বাকি নেই। ইমার্জেন্সিতে ঢোকার পরে মেল অবজারভেশন ওয়ার্ড, অর্থাৎ যারা ইমার্জেন্সিতে আসেন, যারা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বা চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো ক্ষোভ জানাতে আসেন, তারা কি চিকিৎসা পরিষেবা ব্যবস্থাটাকে এইভাবে তছনছ করে তাণ্ডব করে জাস্ট শেষ করে দিয়ে যেতে পারেন? এ ছবি ভয় ধরিয়েছে গোটা দেশকে। ভয় ধরিয়েছে দেশের শীর্ষ আদালতকেও। সুপ্রিম কোর্ট তুলোধুনো করল রাজ্যের স্বাস্থ্য প্রশাসন ও কলকাতা পুলিশকে। দাগী সন্দীপকে রাজ্য সরকারের প্রশ্রয় অবাক সুপ্রিম কোর্ট। First of all, thank you very much, sir. Supreme Court has clearly observed that there has been laches on the part of the investigating agency. They shouldn't have waited for such a long time to register an FIR. The way investigation was carried out was not according to the promptness which was deserving in this case. The role of the principal was under question also. What did the principal did? What was he doing at the time? Why did he not lodge complaint? All these things came up, and on this, the CBI is conducting the investigation. CBI has been directed to file their report by Thursday. Then we can get to know how far CBI have proceeded so far this investigation. শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আরজি করে অভয়ার ধর্ষণ খুনের তদন্ত থেকে আরজি করে মধ্যরাতে বর্বর হামলায় সব জেনে শুনে হাত গুটিয়ে বসেছিল কলকাতা পুলিশ। এটা কারা করলো স্যার, কারা করলো? তুমি বুঝতে পারছো পুলিশ কার্যত পিছনে হটে যেতে বাধ্য হয়েছে। আমি একটু স্যারের সাথে কথা বলবো। স্যার, এটা কারা করলো? আমি জানি না এখন আমাদের আপনারা ভয় পেয়ে রয়েছেন, কার্যত। এই মুহূর্তে র্যাফ রয়েছে, র্যাফ কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে। তুমি বুঝতে পারছো কি সাংঘাতিক পরিস্থিতি? পুলিশের সামনে ব্যারিকেড ভাঙা হয়েছে। এই যে ভ্যান্ডালিজমের অ্যাক্ট যেটা হয়েছে, আরজি করে এভিডেন্স নষ্ট করার যে একটা হয়েছে,
এটা আমাদের পুরনো আইপিসির পুরনো ধারা 120B সাথে কানেক্টেড। তো সিবিআইয়ের এই ব্যাপারটা নিয়ে সিবিআইয়েরও তদন্ত করা উচিত ছিল। রাজ্য পুলিশ কোনোভাবে এই তদন্ত যদি করে তাহলে রাজ্য পুলিশের তো বর্তমান ক্ষেত্রে ইম্পার্শিয়ালিটিটা ইজ আন্ডার কোয়েশ্চেন, তার জন্যই সিবিআইয়ের কাছে ট্রান্সফার করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করে সিবিআইয়ের উচিত ছিল সেই বিষয়েও আজকে মাননীয় সুপ্রিম কোর্টকে অবগত করা, কারণ এই এসআইটি কনস্টিটিউট করার নাম করে জানি না কি হবে রাজ্যের আমাদের যে ইনস্ট্যান্সেস আছে সেটার উপরে। তবে পুলিশ মন্ত্রীর হেলদোল নেই, বরং ভাঙচুর সামলাতে না পারা পুলিশের ব্যর্থতাকে আদতে সাফল্য বলে শিলমোহর মমতার। ডিসির মাথা ফাটিয়ে দিয়েছেন, 1 ঘন্টা তিনি মিসিং ছিলেন, তাকে খুঁজে পাওয়া যায়নি। আপনারা ইনসিস্ট করছেন কি গুলি চালানোর জন্য পুলিশ গুলি চালাবে না? এটা জ্যোতিবাবুর পুলিশ নয়, বা বুদ্ধবাবুর পুলিশ নয়, বা বিজেপির পুলিশ নয়। মানবিকভাবে যতদূর সম্ভব তারা লড়বে। শুধু একটা জিনিস রিকোয়েস্ট করব, প্ররোচিত করবেন না। আন্দোলন করলে আন্দোলনের শুরুও আছে, আন্দোলনের শেষও আছে। আন্দোলনের শুরু শেষটা জানা দরকার। এই পুলিশই আবার দারুণ তৎপর বিরোধী প্রতিবাদ আটকাতে, 3 বড় ক্লাবের সমর্থকদের পেটাতে, যে কোনো প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে, ঘন ঘন লালবাজারের সমন পাঠাতে। এরপরও বিনীত গোয়েলকে কমিশনার করে রেখে মমতা প্রমাণ করছেন আসলে অভয়ার ধর্ষণ খুনের তদন্ত আর বিচার নয়, ধর্ষক, খুনি আর হামলাবাজদের সুরক্ষা দেওয়াই তার প্রশাসনের লক্ষ্য। খবর ছিল না এত বড় মব জমা হচ্ছে, ঠিক আছে আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? ইউ ক্যান কল ইট ইন্টেলিজেন্স ফেলিওর ইফ ইউ সে। আর ইউ আ ব্রেঞ্চ কমিশনার? আর ইউ আ ব্রেঞ্চ কমিশনার? এই নাটক ছাড়া বিচার করো, চন্দনবালার মতো বিচার চাওয়ার আন্দোলন বদলে গেছে পদত্যাগের দাবিতে। সুপ্রিম কোর্টও হতবাক রাজ্যের পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কাজে। আর কবে পদত্যাগ করবেন মমতা? রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা সল্টলেক সেক্টর 5-এর ছবি। তথ্য প্রযুক্তি কর্মীরা যারা পারদ পক্ষে কোনো ঝুট ঝামেলায় জড়ান না, তার কারণ রাজনীতিতে জড়ানো তাদের নিষেধ। আমি নির্দিষ্ট কোম্পানি ধরে ধরে জানি, সংস্থা ধরে ধরে জানি, একটি রাজনৈতিক বিবৃতি পর্যন্ত যদি তারা কোথাও, এমনকি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে ফেলেন, এমন যদি কিছু লিখে ফেলেন যার সঙ্গে রাজনীতির কোনো যোগ থাকতে পারে বা তার রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ, তাদের অফিস তাদেরকে সতর্ক করে, তাদের সংস্থা তাদেরকে সতর্ক করে। কিন্তু তারাও আজকে আর চুপ করে হাত গুটিয়ে ঘরে বসে থাকতে পারেননি বিচারের দাবিতে, অন্য কিচ্ছু নয়। দেখুন, এখানে কারোর পদত্যাগের দাবি নেই, এখানে দোষীদের শাস্তির দাবি আছে, এখানে অভয়ার বিচারের দাবি আছে, সুবিচারের দাবি আছে। সেটুকু নিয়ে তারা রাস্তায় নেমেছেন একটাই কারণে, তারাও বুঝতে পারছেন প্রাণের দাম বলে আদতে এ রাজ্যে আর কিছু থাকছে না। তাই সল্টলেকে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরাও নিজের নিজের সংস্থার যে নির্দিষ্ট নিয়ম কানুন আছে তার তোয়াক্কা না করেই আমি বলব, এবং আমার ধারণা এটাও তাদের সংস্থা তাদেরকে কিছু বলবেন না, কিছু করবেন না। তার একটাই কারণ, তারা যে দাবিতে যে বিচারটা চাইছেন সেটা অত্যন্ত ন্যায্য। এই সংস্থাও জানে রাতের শিফটে ভোরবেলা যে তথ্য প্রযুক্তি কর্মী ফিরবেন, মহিলা হন বা পুরুষ, তার প্রাণের মূল্য এ রাজ্যের সরকারের কাছে একেবারে শূন্য বললেই চলে। তারা যদি কিছু হয়ে যায় তাদের, তাহলে যত দ্রুত এবং তাড়াতাড়ি সম্ভব এ রাজ্যের সরকার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করে তাদের মৃত্যু অথবা তাদের সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অপরাধের তদন্তকে ধামাচাপা দিতে চায়। তাই আমার আজকে একটাই প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করব, আমার আজকের অগ্নিবাণ। মমতার পদত্যাগী রাজ্যের সুরক্ষার গ্যারেন্টি। দেশের সর্বোচ্চ আদালত, প্রধান বিচারপতির বেঞ্চ আজ যেভাবে শুনানি করেছে, জানতে চেয়েছে, রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করেছে, তারপরে এ রাজ্যের সুরক্ষার গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ছাড়া অন্য কিছু হতে পারে কি? যদি না পারে
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন কবে বা কেন করছেন? আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একেবারে বাদিক থেকে সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক, রয়েছেন চন্দন চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই, আমার সঙ্গে রয়েছেন দীপ্তাশ্ব যশ, বিজেপি মুখপাত্র, এবং আমার একেবারে ডান দিকে রয়েছেন সৃজিতা ঘোষ। সৃজিতা সমাজ মাধ্যমে প্রভাবকের কাজ করেন, এক কথায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যাদেরকে বলা হয়, এবং বিশেষ করে অভয়ের বিচার পাওয়ার এই আন্দোলনটিতে তিনি সক্রিয়, বিচারের জন্য সোচ্চার হচ্ছেন, বারবার পথে নামছেন। সৌরভপ্রিয়বাবু, এ রাজ্যের যে কোনো মানুষের, সুপ্রিম কোর্ট আজকে গোটা ভারতের সঙ্গে, গোটা পরিস্থিতির সঙ্গে মিলিয়ে টাস্কফোর্স গঠন থেকে শুরু করে সব কিছুর দিকে এগিয়েছে। আমিও তাই শুধুমাত্র অভয়ার বিচার বলছি না, ভবিষ্যতের অভয়ার হওয়ার আশঙ্কা থেকে বাঁচতে, ভবিষ্যতের অভয় হওয়ার আশঙ্কা থেকেও বাঁচতে। কি জানি কোনো ডাক্তারি ছাত্রেরও তো এমনই অবস্থা হতে পারতো, শুধু ধর্ষণটা হয়তো হতেন না, খুন তো হতেন, এবং খুন হলেও ঠিক একই কায়দায় এই দুর্বিনীত কমিশনার এবং তার ফোর্স, সো কল্ড ফোর্স, কোন শক্তিকে তারা আটকানোর চেষ্টা করতেন আমি জানি না, কোন শক্তি দিয়ে করতেন জানি না, কিন্তু আটকাতেন ঠিক যেভাবে আটকেছেন। সৌরভপ্রিয় দত্ত, দেখুন, অনির্বাণ আমাকে একটুখানি বলতে দেবে, আমার যদি কোনো ভুল হয় পরে এটাকে আটকে দিল। প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেই কি বাংলা সুরক্ষিত? এই যে প্রশ্নটা, আমি মনে করি যে কোনো শাসক প্রধান পদত্যাগ করলে এই সামাজিক অবক্ষয় কি বন্ধ হবে? আর নাকি লোকসভায় নতুন আইন প্রণয়ন করলে এই ধর্ষকদের বিরুদ্ধে, তাতে এই অপকর্মটা বন্ধ হবে? আজকে ধরে নাও উত্তরপ্রদেশে যে এই রিসেন্টলি যে নার্স ধর্ষিতা হয়েছেন, যোগী আদিত্যনাথ পদত্যাগ করলে সব বন্ধ হয়ে যাবে? নাকি আজকে বিলকিস বানুকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তার জন্য মোদী পদত্যাগ করলে সব বন্ধ হয়ে যাবে? কোনোটাই হবে না। আমার মতে বলে যে এই সময় রাজনীতির রং না দেখে আমাদের উচিত যে এমন একটা আইন প্রণয়ন করা বা এমন একটা করা আইন আনা কেন্দ্রের পক্ষ থেকে, যেখানে দাঁড়িয়ে কোনো ধর্ষক আরেকবার এই ধরনের কাজ করতে সে কোনোভাবে সাহস না পায়। আজকে আমরা বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছি। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি না, আমাকে দিয়ে দিচ্ছি। ধরুন আপনার সামনে এই মুহূর্তে যদি দীপ্তাশ্ব যশ ঝন্টু বড়াইকে ভয়ঙ্কর জোরে একটা ধাক্কা মেরে এখানে ফেলে দেন, এবং তারপরে দুজনকে আমি এখানে অ্যালাউ করি, একদম সমান মর্যাদায় অ্যালাউ করি, দীপ্তাশ্ব বাবুকে একটু পিঠটাই বরঞ্চ চাপড়ে দিয়ে, আহা আপনি বড় ভালো লোক, ভদ্র মানুষ, তার জন্য কি দেশের আইন দেয় না আমি দায়ী? হ্যাঁ, না না, তার জন্য দেশের আইন দেয় না আমি দায়ী? আপনি কি বলবেন, দেশের আইনটা বদল করতে হবে এর জন্য, নাকি আমার মতো কাপুরুষকে এখান থেকে তাড়াতে হবে, কোনটা? না না, আমি মনে করি যে যখন এই ধরনের ঘটনা ঘটবে, যারা মনে করবে যে মানে সেই সময়কার অবস্থাটা যদি সামাল দিতে না পারে, অবশ্যই সেটা সেখানকার সেই অবস্থায় সেই প্রধানের ব্যর্থতা, আমি এটা মনে করি। মুখ্যমন্ত্রীর ব্যর্থতা মানছি? আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি না, আমি কলকাতা পুলিশের কথা বলছি। সেদিনকে যে ঘটনাটি ঘটেছে এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, না আমি বলছি সেদিনকে এদের ব্যর্থতা ঘটেছে, ওনার কাছে যদি কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট না থেকে থাকে, এটা ব্যর্থতা, এটা তো মানতে কোনো অসুবিধা নেই, এটা আমি বলছি না যে ওনার ব্যর্থতা না। কিন্তু আমার কথা হচ্ছে যে আজকে যখন অনিতা দেওয়ান হয়েছে, বর্ণালী দত্ত হয়েছে, সেই সময় কি জ্যোতিবাবু আর বুদ্ধদেব বাবু পদত্যাগ করেছিলেন এবং তার জন্য কি সব ধর্ষণ বন্ধ হয়ে গেছে? রিপাবলিক বাংলা থাকলে সেদিনকে আমাকে পদত্যাগের দাবি তুলতে শুনতেন, আমার জ্যোতিবাবু বুদ্ধবাবু কিছু আটকায় না। শুনুন না, এক মিনিট, ছিলাম না, কি করা যাবে, ওনাদের সৌভাগ্য। আরে ছিলাম না, কি করা যাবে, ওনাদের সৌভাগ্য। আমি আরো 25 বছর আগে জন্মাইনি, টেলিভিশন আরো 25 বছর আগে আসেনি, কি করবো আমি? শুনুন না আমি কি বলছি, সৌরভপ্রিয়বাবু শুনুন না, টেলিভিশন থাকলে, আরে সৌরভপ্রিয়বাবু টেলিভিশন থাকলে ব্রিটিশ শাসন 190 বছর চলতো না। থামুন না, ওটা নিয়ে কথা বলে লাভ নেই। রাজ্যে ধর্ষণ হচ্ছে না, সে রাজ্যের নাম। আরে আপনি শুনুন না, আমি ধর্ষণের কথা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছি ধর্ষণকে ধামাচাপা দেওয়ার তদন্ত, এবং সেই পুলিশকে পুলিশ মন্ত্রী সার্টিফিকেট। ধামাচাপা দেওয়ার মনোভাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে সুপ্রিম কোর্টে অর্ডার করেছেন, প্রথম থেকে বলে আসছেন ফাঁসি চাই, সুপ্রিম কোর্টের শুনানিটা শুনেছেন? হ্যাঁ, নির্যাতিতা ফাঁসি চাই বলেছেন। না, নির্যাতিতা কেন হয়ে যাবে বলবো, আর ধর্ষকদের ফাঁসি চেয়েছেন তো, ধর্ষকদের ফাঁসি, আরে চেয়েছেন তো, নির্যাতিতার ফাঁসি বলেছেন তো, জনসম্পর্কে বলেছেন, প্রথমে বলেছেন নির্যাতিতার ফাঁসি চাই, তারপর বলেছেন ধর্ষিতার ফাঁসি চাই। আরে দেখুন, স্লিপ অফটাকে কে কোন কথা বলে ফেলে, আপনারা বোকা বোকা মতন করে কথা বলতে হয় নাকি? বন্ধ করুন এইগুলো। ফ্রয়েডিয়ান স্লিপ, সৌরভপ্রিয়বাবু বাড়িতে গিয়ে ডিকশনারি খুলে দেখে নেবেন ফ্রয়েডিয়ান স্লিপ কাকে বলে। ঠিক আছে, এবার আমার কথা সেটা না, আজকে সারাদিনে মানে দেখা গেল মানে চারিদিক থেকে এই রাজ্যে খালি একটাই আওয়াজ, ঠাস ঠাস ঠাস, মানে একজনের গালে চড় পড়ছে, গালে 5 আঙুলের দাগ হয়ে যাচ্ছে, 2 আঙুলের গাল লাল হয়ে যাচ্ছে, কিন্তু তিনি পাউডার মেখে না আমি ঠিক আছে। ঠিক আছে, এবার দেখুন এই যে বলছেন, আপনি বলছেন না যে প্রধানের বিরুদ্ধে মমতা ব্যানার্জি, উনি তো এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে,
অন্য খুন এবং ধর্ষণের সঙ্গে এই মামলাটার একটা তফাৎ আছে। এই মামলায় খুন এবং ধর্ষণের মোটিভটা হচ্ছে দুর্নীতি ধামাচাপা দেওয়া, এবং খুব পরিষ্কারভাবে দেখুন, মানে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে, পড়াশোনা নিয়ে থাকতে চায়, নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়াতে চায়, তাদেরকে দুর্নীতির অংশ করতে চাওয়া হচ্ছে, এবং তারা যদি সেই দুর্নীতির অংশ হতে না চায় তাহলে তাদেরকে এইভাবে নৃশংসভাবে খুন করা হচ্ছে। এবং সন্দীপ ঘোষ সেইটাই ধামাচাপা দিতে চেয়েছেন। তারই প্রাইজ হিসেবে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে মমতা ব্যানার্জি পাঠিয়েছিলেন যে তুমি এখানে আরজি করে ভালো কাজ করেছো, মারা যাওয়ার 3 ঘন্টা পরে তুমি এফআইআর করেছো, তার আগে করনি, তুমি মারা যাওয়ার পরে 3 ঘন্টা তার বাবা মাকে তার দেহটা দেখতে দাওনি, এবং এখন তো এটাও সন্দেহ হচ্ছে যে এক জায়গায় খুন হয়েছে আর এক জায়গায় বডি এনে রাখা হয়েছে। কারণ আমার তো স্বাভাবিক বুদ্ধিতে আমার মনে হয় না যে কেউ গিয়ে পাশে রেস্টরুমটা ছেড়ে গিয়ে মেঝেতে যেখানে ধুলো ভর্তি সেখানে গিয়ে কেউ শোবে। সৌরভপ্রিয় বাবুরা হয়তো শোন, আমরা শুই না। আমার একটা প্রশ্ন, আমি তদন্ত নিয়ে না, আমি কোনো কাটাছাড়াতে যাচ্ছি না, আমি কোনো গোয়েন্দা, আমার প্রশ্ন যাদের গোয়েন্দাগিরিটা করার কথা ছিল তারা গোয়েন্দাগিরি করেছেন নাকি ধামাচাপা? না, তারা গোয়েন্দাগিরি করেননি বলেই আজকে দেখুন এই যে সিআইএসএফ এর আবেদনটা কে করেছে? সলিসিটর জেনারেল, এবং সেটা সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে। এর মানে পরিষ্কার ভাষায় কি, যে রাজ্য আইন শৃঙ্খলা মেনটেন করতে সক্ষম নয়। সলিসিটর জেনারেল এই আবেদনটা করার পর এবং সুপ্রিম কোর্ট মঞ্জুর করার আগে, মানে উনি আবেদন করার আগে এবং সুপ্রিম কোর্ট মঞ্জুর করার আগে, আজ থেকে 3 দিন আগে, মানে ভাঙচুরের পর আরজি করার এই আন্দোলনরত চিকিৎসকদের আওয়াজ উঠেছে, মান্যতা দিল সুপ্রিম কোর্ট, সেটাকে মান্যতা দিল। তার মানে কি, যে রাজ্য আইন শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম নয়, এটা আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে। আর একটা উনি বর্ণালী দত্তর কথা বললেন না, ওনাকে একটা বলি, সেই সময় যার নামে অভিযোগটা উঠেছিল তিনি ছিলেন তৎকালীন বাম যুব নেতা, এক বাম মন্ত্রীর ছেলে, এবং বর্তমানে তিনি তৃণমূলে। কাজে বেশি ঘাঁটতে গেলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে, অত কথা বলবেন না। এবং আরো দেখুন এখানে কি কি ঘটনা উঠে আসছে। কেঁচো খুঁড়তে কেউটা বেরোক না, আমরা তো চাইছি সব কেউ। কোন শ্যামের বাঁশি বাজলে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষকে টু বি ফ্র্যাঙ্ক, আমি চাইছি সব কেউটের বিষ দাঁত উপড়ে ফেলা হোক। এবং আমাকে মানে আমি ভুল বুঝবেন না ঠিক বুঝবেন তার পরোয়া করছি না, যদি এমন 2-4টে কেউটে আপনাদের দলেও ঢুকে থাকে সময় বুঝে, তাহলে তাদেরও বিষ দাঁত উপড়ে ফেলা উচিত। কিন্তু না, প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে সেটা চান কিনা, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চান কিনা। আমি চান না, সেই জন্যই বলেছেন নির্যাতিতার ফাঁসি চাই, ধর্ষিতার ফাঁসি চাই, সন্দীপ ঘোষের ফাঁসি চাই বলেননি। সৃজিতা ঘোষ সোশ্যাল মিডিয়াতে আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে এই আন্দোলনকে আরো জমাট বাঁধানোর জন্য কাজ করছেন, আপনার সাধ্যমতো রাস্তাতেও নামছেন। আমি আপনাকে কোনো রাজনৈতিক প্রশ্ন করছি না, কিন্তু সুপ্রিম কোর্ট যখন কথা বলে এবং তার কথা যখন প্রশাসনিকভাবে কোনো একটি ব্যবস্থাকে কেন্দ্র করে হয়, তখন সে কথা তো নির্দিষ্ট মানে থাকে। আমি রাজনীতির বাইরে জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় এই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে এই রাজ্যের সরকার তার যা করণীয় ছিল সেটা করেছে, নাকি তার যা করণীয় ছিল সেটা না করে কার্যত ধর্ষকদের এবং খুনিদের সাহায্য করেছে? আচ্ছা, আমি এক্ষেত্রে প্রথমে একটা কথা বলতে চাই, এটা একটা ইনফরমেশন আউট অফ দ্য কনটেক্সট। আমার কিন্তু ওই হসপিটালেই জন্ম, এবং আমি বড় হয়েছি ওই আশেপাশের এরিয়াতেই, ঠিক আছে? ভৈরব মুখার্জি লেন, ঠিক তার উল্টো দিকের গলি, সেখানেই আমার জন্ম এবং ওখানেই বড় হয়েছি। তো যে ঘটনা, প্লাস আমি এই যে সভায় যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমি একমাত্র মেয়ে এখানে, তো কিছু না হলেও সেই মহিলা, সেই নারী যা ফেস করেছে সেটা কোথাও না কোথাও একটু হলেও আমি বোধহয় বেশি অনুভব করতে পারছি সবার থেকে। আমার কাছে একটাই বক্তব্য যে পুলিশ ব্যবস্থা আর প্রশাসন ব্যবস্থার যে একটা বড় ফেলিয়ার, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। সব থেকে বড় ফেলিয়ার এটাই, যেদিনকার ধর্ষণটা হয়েছে সেদিনকার প্রথমেই বলে দেওয়া হলো যে এটা আত্মহত্যা। কেমন করে এতগুলো সাইন দেখার পর, তার শারীরিক এত রকম সাইন্স দেখার পর, যেখানে বোঝা যাচ্ছে যে তিনি নির্যাতিতা, কেমন করে বলে দেওয়া হলো যে এটা আত্মহত্যা? এটা আমার কাছে আনন্যাচারাল ডেথ বোঝাই যাচ্ছে সেখানে কেমন করে বলে দেওয়া হলো এটা আত্মহত্যা হয়েছে। এবং 5 ঘন্টা পর কি করে, মানে 5 ঘন্টা পর সেটা জানানো হলো কেন? 3 ঘন্টা অবধি তার পরিবারকে দেখতেই দেওয়া হলো না, যেতেই দেওয়া হলো না তার নিজের মেয়ের কাছে। এর থেকে বড় নির্মম ব্যাপার তো আমি মানে ভাবতেই পারছি না। তার বাবা মায়ের কি অবস্থা সেই সময়, তার বাবা মা কতটা অসহায় বোধ করছেন যে আমার মেয়ে কি পরিস্থিতিতে আছে আমি দেখতেই পারছি না। আদেও সে আত্মহত্যা করেছে না আদেও তার সাথে কি হয়েছে আমরা জানতেই পারছি না। 5 ঘন্টা অবধি, মানে 3 ঘন্টা অবধি তাদেরকে দেখতেই দেওয়া হলো না। বেশ, একটা পয়েন্ট করি অনির্বাণ,
আমি চন্দনবাবু কালকে সন্দীপ ঘোষকে এতদিন পরে কলকাতা পুলিশের মনে হয়েছে যে উনি নির্যাতিতার নাম প্রকাশ করেছেন, সেই জন্য কালকে দুপুর 12টার সময় ডেকেছেন যাতে সিবিআই থেকে একদিন অন্তত বাঁচিয়ে রাখা যায়। লকেট চ্যাটার্জি এটা হচ্ছে ছবি কলকাতা প্রকাশ করেছে। পুলিশের তদন্ত। লকেট চ্যাটার্জি এতদিন ভিতরে মনে গেছিল। ছবি প্রকাশ করেছে। এতদিন মনে গেছিল, হ্যাঁ? এতদিন মনে ছিল আরে না। বলুন না একটুখানি। লকেট চ্যাটার্জি লকেট চ্যাটার্জি ছবি প্রকাশ করেছে। আপনার পুলিশ লজ্জা লাগে না? বলছি, আপনার মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন। না, না। আপনার মুখ্যমন্ত্রী নিজের সিআই নাম দিয়েছেন। তারপর অন্যদিকে আঙুল তুলবেন। বলছি সৌরভপ্রিয় বাবু, বলছি সৌরভপ্রিয় বাবু, সৌরভপ্রিয় বাবু, বলছি সৌরভপ্রিয় বাবু, সৌরভপ্রিয় বাবু, সৌরভপ্রিয় বাবু, আরে মমতা ব্যানার্জিকে আপনি ডাকুন। মমতা ব্যানার্জি আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই। আমি একটা কথা বলতে চাই। সুজিতা, এক মিনিট, সৌরভপ্রিয় বাবু, এক মিনিট, সুজিতা। আমি এখানে একটা কথা বলতে চাই যে সমাজে কোনো মেয়ের সেফটি নেই, সেই সমাজে সেই ধর্ষিতা নির্যাতিতা মেয়ের ছবি প্রকাশ হয়ে যাচ্ছে এবং কিছু মানুষ সেটা করছে সোশ্যাল মিডিয়াতে। একদম তাই। এটা সমাজ মাধ্যমের এবং সমাজ ব্যবস্থারও একটা বড় ফেলিয়ার। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে সমস্ত মানুষেরা তাদের নাম প্রকাশ এবং সেই সমস্ত মানে নিতে পারছি না এমন ছবি, দেখতে পারি না চোখে এমন ছবি, দেখতে পারে গা কাটা দিচ্ছে এমন ছবি প্রকাশ হচ্ছে এবং আমরা শেয়ার করছি সেই সমস্ত ছবি, সেই সমাজ ব্যবস্থা কিন্তু কোথাও না কোথাও ব্যর্থ। আমি সেই সমাজ ব্যবস্থাকেও দায়ী করব। বেশ, সেখানে না, না, এত হ্যাঁ করছেন তো, আমি এটাই বলছি, একটা চ্যানেল ফ্যাম তারা কালকে নির্যাতিতার বাবা মায়ের ছবি ব্লাড না করে যে পাবলিশ করেছে, তাহলে বলুন আগে তাদেরকে কেন ডাকা হয়নি? তাদেরকে ডাকা হয়নি কেন? নাটক করে করবে। সৌরভপ্রিয় বাবু, যেই হোক, এটা তো আপনি বলছেন। মুশকিল হচ্ছে না, বলছি, আপনি তো বলছেন, না বলছেন, আমি তো ওয়েলকাম করছি। দুর্বিনীত কমিশনার বলছে না কেন? দুর্বিনীত কমিশনার সোশ্যাল মিডিয়াকে এত দোষারোপ করে 15 জন এমন ইনফ্লুয়েন্সারকে ডেকেছে যাদেরকে সবাই চেনে। আপনি ফুটকাকে চেনেন না? চেনেন কি চেনেন না বলুন না? আপনি আরজি অগ্নিকে চেনেন না? আমি নাম করে বলছি, চেনেন না? আরে বলছি তো, আপনি চেনেন তো? এদের মধ্যে কে এর ছবি প্রকাশ করেছে বলুন তো? আমার কথা হচ্ছে আমি বলবো কে প্রকাশ করেছে। কোনো নাম বলবো না, আমি বলবো আপনার দলের এক সাংসদ করেছে, নাম প্রকাশ, আপনার দলের এক সাংসদ করেছে, আপনার দলের এক সাংসদ সেজে গুজে দুঃখ প্রকাশ করতে গিয়ে করে ফেলেছে। ডাকা হয়নি এখনো পর্যন্ত। চন্দনবাবু, আমার প্রশ্ন কাকে ডাকা হয়েছে তা নিয়ে না। আমি কেন বলছি, যারা এটা করেছে তারা ভয়ঙ্কর অপরাধ করেছে, দেশের আইনের পরিপন্থী কাজ করেছে, তাদের ওখানে যা সাজা হওয়ার উচিত হবে। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু আজকে বিশ্বাস করুন কেন কোনো নির্দিষ্ট সেলিব্রিটি শোক প্রকাশ করলেন না, বা শোক প্রকাশ করে নিজের পেশার তাগিদে বিক্রি করে দেওয়া মেরুদণ্ড ফেরত চাইলেন না, সেগুলো নিয়ে কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করেনি। সুপ্রিম কোর্ট আজকে একটাই কথা জিজ্ঞাসা করেছে রাজ্য সরকারকে, তারা কি করেছে এক তদন্তে, এবং 2 আরজিকরটা যারা ভাঙতে এসেছিল তাদেরকে চিহ্নিতকরণে। এগুলোর একটারও যথাযথ উত্তর না পেয়ে করা যাবে কি করে? সেটা তো এআই করেছে, কেমন করে চিহ্নিত হবে? এই যে দেখুন চন্দনবাবু, সৃজিতা বলছেন এআই করেছে। এখন সৃজিতা কোনো রাজনৈতিক দল করেন না, সৃজিতা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক মতের শরিক হতে চাইছেন না। ওনার আপত্তি আছে, ভয়ঙ্করভাবে আপত্তি আছে। উনি এমনকি আমাকে এটাও বলছিলেন শোয়ের আগে যখন কথা হচ্ছিল, উনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটাও উনি বলবেন না। তো উনি বলবেন যে, উনি বলছেন যে এটা রাজনৈতিক দাবি, যেই মুহূর্তে আমি বলবো আমাকে কিছু একটা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এই দাগানোতে ওনার ভয় আছে, কিন্তু দাগি সন্দীপকে পুনর্বাসনে মমতার ভয় নেই কেন? দেখো অনির্বাণ, প্রথমে বলি, আমরা উত্তর কলকাতার মানুষরা যখন টালা ব্রিজ থেকে বাসটা আসে বা যায়, তখনই কম লেখাপড়া জানা কিছু কন্ট্রাক্টর ভাই এই 10-12 বছর ধরে শুনছি আর কি, আরজি কর বলে যে স্টপেজটা আছে ওটা বলে না, বলে আরজি কল। তো আমার সত্যি খুব কোশ্চেন হতো যে কন্ট্রাক্টর ভাইরা কেন এরম বলে। এখন একটা মেয়ের জীবনের বিনিময়ে বুঝতে পারছি ওর ভেতরে কি কল রাখা আছে, মানে অদ্ভুত লাগছে। এখন সৌরভপ্রিয়বাবু দত্ত বলছেন, আপনি বলুন তো, স্বাস্থ্যমন্ত্রীর নামও যা, স্বরাষ্ট্রমন্ত্রীর নামও তা, মুখ্যমন্ত্রীর নামও তা, তাহলে কাকে ছেড়ে কাকে বাঁচবেন? আপনি স্বাস্থ্যের গাফিলতি দেখতে যাবেন, পুলিশের সামনে ভেঙে দিয়ে চলে গেল সেই গাফিলতির দিকে। আসল প্রশ্নটা অন্য জায়গায়, রাজা রামমোহনের বাংলা থেকে মমতার বাংলা, এই তো ট্রান্সফরমেশন। ফলে একদম মেয়েদের পুড়িয়ে মারা যাবে না এই জায়গায় ছিল বাংলা, তার জন্য প্রিভি কাউন্সিল অব্দি লড়াই করতে যেতে হয়েছিল। আর মমতার বাংলায় এরকম হলো যে, আপনি দেখুন পার্ক স্ট্রিট থেকে আরজি করে দূরত্বে, আমি গুগল করে যা দেখলাম 8.3 কিলোমিটার, কিন্তু আসলে দূরত্বটা 13 বছরের। দময়ন্তী সেনকে মনে পড়ছে? তিনি পুলিশ অফিসার ছিলেন, তিনি যখন পার্ক স্ট্রিট ঘটনার পর সরকারের সঙ্গে একমত হননি, তাকে পাহাড়ে যেতে হয়েছিল। আর আজকে আপনি দেখুন যে পুলিশের মেরুদণ্ডটাও তো এই 13 বছরে ধীরে 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 রাজনৈতিক এমন একটা চাপ তৈরি হয়েছে যে তাদের মেরুদণ্ডটা এরকম জায়গায় পৌঁছেছে যে আজকে যখন আরজি করের ঘটনা ঘটছে, আমি সবার সাথে একমত, এখানে কারুর সাথে, ইভেন সৌরভপ্রিয়র সাথেও দ্বিমত নেই। আপনি বলুন ঘটনাগুলো কি? 5টা তো পয়েন্ট। আত্মহত্যা প্রথমে কেন বলে দিল, বডিটাকে বাবা মাকে দেখতে দেবেন না কেন,
তৃতীয়, আপনি পুড়িয়ে দেবেন যত তাড়াতাড়ি পারা যায়। মীনাক্ষী মুখার্জি এবং ডিওয়াইএফআই সেদিনকে গাড়িটার চাকার তলায় শুয়ে পড়েছিল বলে আজকে গোটা পৃথিবী জানতে পারলো যে এই ঘটনার পিছনে কিছু গন্ডগোল আছে, নাহলে ওরা তো হুশ করে নিয়ে চলে যাচ্ছিল গাড়িটাকে। সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছিলেন, তার বডিটা দান করার পর আমরা দৌড়ে ছুটে যারা হাসপাতালে এলেন যে কেন এত তাড়াহুড়ো, পুলিশ বলছে ছেড়ে দিন ছেড়ে দিন, রিপোর্টারদের বলছে, সবাইকে বলছে তাড়াতাড়ি পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার পর এফআইআর হলো। চতুর্থ, যেখানে ইনসিডেন্ট হলো তার পাশের ঘরটা ভাঙলেন কেন, এত তাড়া কিসে আপনি বলুন। এবং পঞ্চমত, যিনি এই ঘটনার সময় দায়িত্বে ছিলেন তাকে পুরস্কার দিলেন কারণ এই পাঁচটাতে আকবর বাদশাহ থেকে হরিপদ কেরানি সব একমত, এই পাঁচটাতে জীবনানন্দ দাশের ছেঁড়া চটি পায়ে বাজারের পোকা কাটা জিনিসের দরদাম করা অমল বিমল সবাই রাস্তায় এসেছে, তার জন্যই শাসক ভয় পাচ্ছে। শাসক তো ভয় পায় এই জায়গা থেকেই, আর দ্বিতীয় কোনো কারণ নয়। আর একটা সুবিধা হচ্ছে শাসকের যে কোনো ব্যাপারে, শিলাদিত্য এক গরিব চাষি 2.5 কিলোমিটার দূরে দাঁড়িয়েছিল, সারের দাম বেড়েছে জিজ্ঞেস করেছিল। এত ইন্টেলিজেন্স আপনার সিপির কাছে ইন্টেলিজেন্স না থাকতে পারে, আমাদের রাজ্যের প্রধানের কাছে প্রচুর ইন্টেলিজেন্স। 2.5 কিলোমিটার দূর থেকে তাকে মাওবাদী উনি সুখে বলে দিয়েছিলেন যে মাওবাদী। আপনি বুঝুন আজকের ইন্টেলিজেন্স কোথায় গেছে, যে চোখের সামনে মিডিয়ার সামনে আমাদের ধর্ণা মঞ্চ চলছে, তার সামনে দিয়ে কিছু মানুষ ভেঙে চুরে দিয়ে চলে গেল, আসল যে তথ্য প্রমাণগুলো ছিল সেগুলো নিয়ে চলে গেল। আমি দুটো জিনিস আবেদন করব, এক হচ্ছে সিবিআই এই যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল এটাকেও সিবিআই তদন্তের মধ্যে নেওয়া উচিত। কোর্ট আজকে নির্দিষ্টভাবে কিছু বলেনি। দ্বিতীয়, আজকে বিকাশবাবু বলার চেষ্টা করলেন, আমি লাইভ স্ট্রিমে যা দেখছিলাম, যে এসআইটি গঠন করা হয়েছে। এই 4 বছরে জি কর মেডিকেল কলেজে যা যা গন্ডগোল হয়েছে, আর্থিক তছরূপ অন্যান্য, তা নিয়ে রাজ্য সরকার একটি এসআইটি গঠন করেছে। এটা আবার সেই এসআইটি সারদা বিভিন্ন কেসে আমরা দেখেছি সেই রকম ঘটনা ঘটবে না তো? যা যা ঘটেছে ওখানে ওই হাসপাতালের ভেতরে তো অভিযোগ না মারাত্মক মারাত্মক। আপনি ডাক্তারি ছাত্রকে ফেল করিয়ে দিয়ে তাকে সাপ্লি করিয়ে দিয়ে পাস করানোর মতো অভিযোগ হাসপাতালের ভেতরে ঘুরে বেড়াচ্ছে হাসপাতালে বিভিন্ন ধরনের দুর্নীতির চক্র। এই কাগজগুলো এসআইটি গঠনের নামে ঠিকভাবে তদন্তের চন্দনবাবুর কথাটাকে, চন্দন চ্যাটার্জির কথাটাকে ঠিক যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের বিক্ষোভটাকে রামবাম বলে বা ওদের চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন, আমি উড়িয়ে দিতে পারতাম। রামবাম বলতাম না, মানে বামই বলতাম, উনি তো বামেদেরই রিপ্রেজেন্ট করছেন। উড়িয়ে দিতে পারতাম এটা ভেবে যে চন্দনবাবু নিশ্চয়ই আপনাদের শাসন সহ্য করতে পারে না বলে বলছে, কিন্তু উড়িয়ে দিতে পারছে না তার কারণ এই রিপাবলিক বাংলাতেই কয়েকদিন আগে আখতার আলী, সেই সময়কার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তিনি এসে কিছু নির্দিষ্ট অনিয়মের কথা বলেছিলেন। এমন নয় যে রিপাবলিক বাংলাকে প্রথম বললেন, ভদ্রলোক চিঠি লিখেছিলেন, এমন নয় যে ব্যক্তিগত চিঠি লিখেছিলেন, অফিসিয়াল চিঠি, সরকারি চিঠি রাজ্যের ভিজিলেন্স কমিশনকে লিখেছিলেন এই দাগি সন্দীপের দাগি কাণ্ড কারখানার বিরুদ্ধে। চিঠির ডেট কী ছিল, কবে লিখেছিলেন, কি কি অভিযোগ ছিল, ময়ূক রঞ্জন ঘোষ আমারই সহকর্মী, রিপাবলিক বাংলার অপর সিনিয়র এডিটর, তাকে বলেছেন আখতার আলী। একটু বিস্তারিতভাবে শুনি। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এই মুহূর্তে, প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট জি কর হাসপাতালে, তিনি যে অভিযোগগুলো সন্দীপ ঘোষকে নিয়ে বলছেন, আক্তার বাবু আপনি যে কথাগুলো আগেও বলেছেন এবং এখনো বলছেন, এই সন্দীপ ঘোষকে জেরা করলে সিবিআই অনেক কিছু পেতে পারে। গোটা বিশ্ব এই মুহূর্তে আপনাকে শুনছে, রাজ্যপালও এই মুহূর্তে রয়েছেন, শুনছেন। আপনি একবার বলুন এই সন্দীপ ঘোষ আসলে কি কি জানেন? এবার সন্দীপ ঘোষ হচ্ছে তার মানে একটা মাস্টার মাইন্ড, ও মেডিকেল নেক্সাসের একটা মাফিয়া। এবার ওর সঙ্গে আরো 5-6 জন আছে যারা পুরো বাংলাকে না বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে। আর কত ছাত্রর না জীবন নষ্ট অলরেডি ও করে দিয়েছে। তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া, তাদেরকে জেন্ডার হ্যারাসমেন্টে দিয়ে দেওয়া, আর ও নিজে কারাপশনের জন্য আন্দোলন ছাত্রদেরকে দিয়ে নিজেই করাতো এবং ছাত্রদেরকে দিয়ে গেস্ট হাউসে বসে মদ খাওয়াতো। গেস্ট হাউসকে ইমিডিয়েট সিল করে দেওয়া উচিত, ওখানে সব অসামাজিক বেআইনি আর নোংরা কাজ হয়, যেটা আমি মুখ খুলতে পারছি না। 100 বছর পুরানো মেডিকেল কলেজ, কিছুদিন আমিও ওখানে ছিলাম, কিন্তু ওই ভাষা না আমি আর বলতে পারছি না। আমি চাইছি যে খুব স্ট্রিক্ট তদন্ত হোক, 6-7 জনকে সরিয়ে দিয়ে শুধু জি কর না, পুরো বাংলাটা মুক্তি পেয়ে যাবে, পুরো বাংলাটা। আর ইউ বিলিভ মি, আমি নাম জানি, কিন্তু এখন আমি নাম বললে কাল সকালে আপনি আমাকে ডেট পাবেন, লিভিং পাবেন না। এত পাওয়ারফুল তারা, এত পাওয়ারফুল তারা। আমাকে একটা কথা বলুন যে কিন্তু ওনার সঙ্গে যুক্ত, ওনার তার মধ্যে 2 জন তো ওনার গডফাদার, একজন আরো আছেন। এবং ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, প্রেজেন্ট চেয়ারম্যানকে পুরোটাই দায়িত্ব নিতে হবে। শুধু মিটিং করে ফিশ ফ্রাই খেয়ে কাজু খেয়ে চলে গেলে হবে না।
যখন মানে কোনো প্রবলেম হবে তাকেও পুরো রেসপন্সিবিলিটি নিতে হবে। যেহেতু উনি চেয়ারম্যান, ওনাকে সেই অনারটা দেওয়া হয়েছে, তো ওনাকেও কাঠগড়ায় খাড়া করা আমার মনে হয় উচিত। সৌরভ বাবু 2 বছর আগে ভদ্রলোক অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের ভিজিলেন্স কমিশনে, একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তাকে বদলি টদলি করে দিলেও চাকরি কেড়ে নিতে পারেনি সরকার। তার মানে অভিযোগগুলোর ভিত্তি আছে, মানে মিথ্যে অভিযোগ করলে নিশ্চয়ই এতক্ষণে চাকরি চলে যেত ওনার। এখনও দিব্যি আছেন নিজের সার্ভিসে, তাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে শুনেছি। কিন্তু এই অভিযোগের তদন্তের সিদ্ধান্ত নেওয়ার জন্য ঠিক সেই দিন পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো, যার পরদিন সুপ্রিম কোর্ট এই মামলাটা সুমোটো স্বতঃপ্রণোদিত শুনবে ঠিক করেছে। একটা সিট গঠন হলো, 4 জন পুলিশ আধিকারিক আছে তার মধ্যে, তাই তো? 4 জন পুলিশ আধিকারিক আছে, তার মধ্যে ইকোনমিক অফেন্স নিয়ে কাজ করে, মানে অর্থনৈতিক অপরাধ নিয়ে কাজ করে, আর্থিক অপরাধ নিয়ে কাজ করে, এমন কোনো বিশেষজ্ঞ নেই, একজনও নেই। ইকোনমিক অফেন্স রাজ্য সরকারেরও আছে। ইকোনমিক অফেন্সে কেস খেয়েছেন এমন একজন অফিসার আছেন যাকে রোজভ্যালিতে ডাকা হয়েছিল। আমার প্রশ্ন সৌরভ বাবু, এগুলোর পরেও সুপ্রিম কোর্ট আজকে কিছু প্রশ্ন তুলেছে, ভবিষ্যতে আরও তুলবে কিনা আমি জানি না। আমি তো আর ওই বিচারপতিরা নই, বা তাদের সামনে কি প্রমাণ তারপর রাখা হবে তার ভিত্তিতে তারা কি সিদ্ধান্ত নেবেন জানি না। এগুলোর পরেও সাধারণ মানুষ কি ধরে নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সুবিচার চান, বিচার চান, না উল্টোটা চান? দেখুন, কারোর ব্যক্তিগত যেসব অপকীর্তি, তার জন্য সবসময় যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করতে হবে এমন ব্যাপার নেই। সন্দীপ ঘোষ সম্পর্কে বহু অভিযোগ রয়েছে। এটা ঠিক কথা যে সন্দীপ ঘোষকে পুনর্বহাল করাটা মানে মানুষ মেনে নিতে পারেনি, বা অনেকেই মেনে নিতে পারেনি। কিন্তু আমার কথা হচ্ছে যে একজন অভিযুক্ত ব্যক্তির অভিযোগটা প্রমাণিত হওয়ার অবশ্যই দরকার। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ আছে, সিবিআইকে অনুরোধ করব যে সবটাই খতিয়ে দেখুন। আমি মনে করি ওপর থেকে নিচ পর্যন্ত যদি কোনো দুর্নীতি, যত রকম দুর্নীতি, আমার সবচেয়ে বড় কথা, আমার এই যে বোনটি মারা গেছে, এই বোনটি অনেক পর্দা খুলে দিয়ে গেছে, অনেক দরজা খুলে দিয়েছে যে আপনারা এবার এই দরজা দিয়ে ঢুকুন, এই দরজা দিয়ে ঢুকলে আপনারা এই জায়গায় এই দুর্নীতি খোঁজ পাবেন। আজকে সে তার প্রাণ দিয়ে কিন্তু দরজাটা খুলে দিয়ে গেছে। আমরা সিবিআইয়ের কাছে আবেদন করব। সাংঘাতিক কথা, এরকম না একদম না, বোনকে দিতে দরজা খুলতে হয়, এক একটা মৃত্যু দিয়ে দরজা খুলতে হয়। না না, এই কথাটা উল্টো করে দাও। না না, কথা বোনকে চেপে দাঁড়িয়ে থাকবে, আর এক একটা করে প্রাণ দিয়ে দরজা খুলতে হবে। আরে বাবা, তুমি দরজা খুলবে একটা একটা করে, কত রক্ত নেবে তোমরা? এর আগে কামতুলি কাটোয়া পাঁচটি কত রক্ত নিয়েছে, তারপরেও কি করেছে? হাত পর্যন্ত আপনি কি এটা মানেন 2 বছর ধরে এরকম একটা দাগি লোককে আরজিকর হাসপাতালে থাকার সুযোগ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দফতর এবং তার বিরুদ্ধে কোনো তদন্ত না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কার্যত অভয়ার খুনকে ত্বরান্বিত করেছে? না না, একদম নয়। মানবেন না? অভয়ার খুনকে ত্বরান্বিত করার জন্য করেছে এটা কোনো কথা না। সৃজিত, আপনি মানেন কি? অভিযোগ হয়েছিল, অভিযোগ প্রমাণ সৃজিত, আপনি মানেন কি? প্রমাণের জন্য তদন্ত করতে হয়, প্রমাণের জন্য তো এক মিনিট প্রমাণের জন্য তদন্ত করতে হয়। সৃজিতা, এক মিনিট, সিবিআই দেখুন। না বুঝলাম, দারুণ, খুব বড় দাবি। সৃজিতা, এই যে দাগি লোকটা যাকে নিয়ে এত টানাটানি, যে এখন লাগাতার 4 দিন সিবিআই এর জেরার মুখোমুখি হচ্ছে, এই লোকটার বিরুদ্ধে 2 বছর আগে যে ভয়ঙ্কর সমস্ত অভিযোগ ছিল তার ভিত্তিতে তাকে 2 বছর আগে 2020 থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, কিন্তু 2 বছর আগে এই লোকটার বিরুদ্ধে তদন্ত শুরু করে একে অন্য জায়গায় বদলি করা যেত। তদন্তের প্রাথমিক নিয়ম, চেয়ার স্বপদে থাকতে পারে না, তার বিরুদ্ধে তদন্ত চলবে। আপনার কি মনে হয় অভয় যদি সত্যিই কোনো দুর্নীতি জেনে ফেলে, হাসপাতালে কোনো বড় চক্রের কথা জেনে ফেলে খুন পর্যন্ত তার পরিণতি হয়ে থাকে, তাহলে তাতে রাজ্য প্রশাসনের, রাজ্য স্বাস্থ্য দপ্তরের, পুলিশের ভূমিকা কতটা? প্রথমত মানে এখানে সব থেকে বড় ব্যর্থতা এটাই যে আমরা কোনো কিছুর বিচার করতে এত দেরি করে ফেলি যে সেই ঘটনাটাকে আর তারপর সামলানো যায় না। মানে যখন প্রথমবার বদলি হলো, কোনো না কোনো একটা কারণে বদলি হয়েছে, সেটা সেই কারণটা বদলি হওয়ার পরেও আবার সেই জায়গায় ফিরে এলেন, আবারও বদলি, মানে এটা 2 বার হয়েছে যতদূর আমার জ্ঞান। এই জিনিসটা 2 বার হয়েছে, মানে একবার বদলি হলেন, আবার এলেন, আবার বদলি হলেন, আবার এলেন। কেন বারবার তিনি ওনার ওখানে ফিরে আসার প্রয়োজনটা কি পড়ছে? বারবার ওনার ওখানে ফিরে আসার প্রয়োজনটা কি? ঝন্টু বড়াই, এইটা কি বোঝা গেল আজকে সুপ্রিম কোর্টে যত লম্বা শুনানি? আমি দেখছিলাম কপিল সিব্বল রাজ্য সরকারের আইনজীবী মাঝে মাঝে বলছিলেন, মানে খুব উৎসাহিত হয়ে বলার চেষ্টা করছিলেন, কিন্তু এই প্রশ্নগুলোর কোনো উত্তর দিতে পারেন না। কেন ওই দাগি সন্দীপকে 4 ঘন্টার মধ্যে অন্য হাসপাতালে পাঠানো হলো? কেন কলকাতার পুলিশ কমিশনার জানতে পারলেন না? টুপটাপ করে গুপি পাখার মতো হাতে তালি দিয়ে 7,000 লোক চলে এলো হামলা করতে, এগুলো কিন্তু উত্তর নেই ঝন্টু বড়াই। আমি বলছি আজকে যদি লাইভ স্ট্রিমিংটা দেখো, এতদিনে এই যে অভয়া বলো, তিলোত্তমা বলো, যার
নির্যাতনের পরে নির্মমভাবে হত্যা, সেটার পরে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূল এবং তৃণমূল পরিচালিত বর্তমান সরকারকে তারা মন থেকে মুছিয়ে দিয়েছে। আজকে সুপ্রিম কোর্ট চরম অ্যাসপিরেশন দিয়ে বুঝিয়ে দিল 14 নম্বর আর্টিকেলে আইনের শাসন এখানে কোথাও নেই, ধূলিসাৎ। এবং আজকে তোমাকে বলছি, পুরো প্রোগ্রাম চলাকালীন আমি সারা নেটওয়ার্ক সার্চ করে স্বাধীনতার পরে সুপ্রিম কোর্টের এত বড় রায়, একটা সরকারকে কার্যত উলঙ্গ করে দেওয়া, তার চালনায় যে ল অ্যান্ড অর্ডার কোথাও নেই, সেটার একটা উদাহরণ নেই, আমি খুঁজে পাইনি অরিন্মান। আমি বলছি দেখো, ধন্যবাদ সুপ্রিম কোর্টকে যে আজকে অন্তত এটা বলেছে যে নাগরিক সমাজের আন্দোলন, তার মুখকে সরকার বন্ধ করতে পারবে না। তা না হলে আজকের এই অনুষ্ঠানে সন্ধ্যাবেলা আমরা দেখতাম লালবাজার ওই নির্যাতিতা অভয়া বলো, তিলোত্তমা বলো, তার বাবা মাকে ডেকে পাঠিয়েছে, কারণ তারা মুখ খুলেছে। আমি বলছি তোমাকে যে অনেক তো হলো, তৃণমূল অনেক কিছু বলছে, আমি বলছি হ্যাঁ, তৃণমূল তো মনে প্রাণে চেয়েছিল ন্যায় হোক, আমরা ন্যায় বিশ্ববিদ্যালয়ে আজকে তৃণমূল চালিত ইউনিয়ন বের হয়েছে, সিবিআই তুমি জবাব দাও। আমি বলছি 2007 সালে ভারতবর্ষে একটা আইন পাশ হয়েছিল এমপিএটা হচ্ছে মেডিকেল প্রোটেকশন অ্যাক্ট, যেটা 23টা রাজ্য নিয়েছিল, যতদূর জানি পশ্চিমবঙ্গ নিয়েছিল, তৎকালীন বামেরা নিয়েছিল প্রোটেকশন অ্যাক্টটা। রাজ্যে 2011 পর থেকে এই আইনটা কার্যত ছোট জগন্নাথ করে রেখেছে। তার একটা ভয়াল চিত্র হচ্ছে কেন্দ্র রাজ্যের যৌথ সার্ভেতে 2022 সালে একটা ভয়ানক রিপোর্ট বেরোয় যে ভারতবর্ষে 75% ডাক্তার সার্ভিস সেক্টরে ভায়োলেন্সের শিকার হয়, তার মধ্যে 92% হয়, ওটা অ্যাভারেজ ছিল, 92% হয় পশ্চিমবঙ্গে। আইনটা ছোটো জগন্নাথ। আমি বলছি তোমাকে যে এটা কেন, এই যে চরম অ্যাসপিরেশনটা দিয়েছে অনেকবার, আমি তোমায় বলি বুদ্ধবাবু, জননেতা বুদ্ধবাবুর যেদিন গত হলেন, আমার কোথাও যেন মনে হচ্ছে সেই দিনটাকে টার্গেট করেনি তো, যাতে মিডিয়া ওইদিকে ব্যস্ত ছিল, এদিকে কাজটা হাসিল করা যায়, আমার সন্দেহ যাচ্ছে। দ্বিতীয়, হ্যাঁ, আমার বিনীতবাবু আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমি আঙ্গুল উঠিয়ে বলছি উত্তরবঙ্গের অনুব্রত আমার আঙ্গুলটা ভেঙে দেখাবেন। আমি তোমায় বলি দেখো যে এই এসআইটি গঠন, সিট গঠন, আমি না সিট গঠন নেই একটা ব্যাড স্মেল পাচ্ছি। কেন বলো তো? তুমি মনে আছে বারিক বিশ্বাসকে যখন অ্যারেস্ট করতে সিবিআই রওনা দেয়, ঠিক সেই সময় সিআইডি পুরনো একটা মামলায় তাকে কাস্টডি নিয়ে নেয়, তারপরে কোনোদিন সিবিআই তাকে আর পায়নি রেশন কেলেঙ্কারিতে, পরে তিনি বাইজ্জত বাড়ি হয়ে যায়। দ্বিতীয়, অনুব্রত বাবুকে যখন দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে, পুরনো একটা মামলায় কোথার থেকে যেন কৈলাস থেকে শিব ঠাকুরকে হাজির করে দিয়ে তার বিরুদ্ধে মামলা করিয়ে দিয়ে নিজেদের হেফাজতে, এই যে এসআইটি না, এই এসআইটি তৈরি করার পিছনে একটাই লজিক, এই যে পুরো এন্টায়ার প্রসেস, সেক্স র্যাকেট অ্যান্ড এই যে মানব অঙ্গ পাচার, প্যারামেডিক্যাল ওয়েস্টগুলোকে পাচার, এটার থেকে পুরো ডাইভার্ট করে ওকে নিজের কাস্টডি নিয়ে সিবিআই থেকে দূরে রাখা, আর এন্টায়ার ব্যাপারটাকে চালনা করা দুর্নীতি। না, এটাকে এই নার্কোসের মতো ওয়েব সিরিজেও আছে, যে কোনো ওয়েব সিরিজ দেখতে পারে। এটাকে বলে অপরাধী ছিনতাই। হ্যাঁ, একদম। মানে গ্যাং যখন জানতে পারে আমার খুব গুরুত্বপূর্ণ কোনো সদস্য ধরা পড়েছে, তখন হয় মেরে দেয়, নাহলে অপরাধীকে ছিনতাই করে পুলিশের হাত থেকে, এনফোর্সমেন্ট এজেন্সির হাত থেকে ছিনতাই করে। আরেকটা লাস্ট কথা, যে আজকে যদি তুমি সুপ্রিম কোর্টের এন্টায়ার ব্যবস্থা দেখো, সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল বকলমে যে রাজ্য সরকার প্রথম দিন থেকে একটা কমিউনিকেশন, কনভিন্স অ্যান্ড কনফিউশন, এই থ্রিটার ব্যবস্থায় রাজ্যবাসীকে গোল গোল ঘোরাচ্ছে এবং তার নেতারা ঘোরাচ্ছে। এই যে তুমি দেখছো না, বিভিন্ন জায়গায় আঙ্গুল ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো, এটাও কিন্তু এই প্রসিডিওরটাকে ডাইভার্ট করে ওদিকে নিয়ে যাওয়ার পদ্ধতি, মেকানিজম সরকারের। বুঝলাম। আমরা যে আলোচনা করছি, এর সমাধান কি এটা যে মেয়েরা রাত্রিবেলায় চাকরি করবে না? এটা সমাধান হতে পারে? এটা সরকার বলছে, নবান্ন থেকে বিজ্ঞপ্তি হচ্ছে। না শুনুন না, এরপরে সরকার কি বলবে জানেন? কেউ যদি কোনো মেয়ে বিয়ে বাড়ি থেকে ফেলে, কি কোনো মেয়ে সিনেমা দেখে ফেলে, তার যদি কিছু হয়, বলবে মেয়েরা রাত্রিবেলায় সিনেমা দেখতে না যাওয়াই ভালো। এবং দেখুন এদের নেতারা সেই ভাষাতেই বলছে, জিন্স প্যান্ট পরে আন্দোলন, বয়ফ্রেন্ডের সামনে। আমার এদের কাণ্ড দেখে, আমার এক মিনিট চন্দ্রদা, আমার এদের কাণ্ড দেখে না 4টে লাইন বনে পড়ে যাচ্ছে। হরির বিরুদ্ধে হরিসভা যায়, হরির মিছিলে হরি কার সাজা চায়? যে মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিক্ষোভ মিছিল করছেন স্বাস্থ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জির এগেনস্টে, আর তারপরে সেখানে গিয়ে বলছেন নির্যাতিতার ফাঁসি চাই। এই তো এদের অবস্থা। তুমি আজকে আপনি এখন আসামি চিন্তায় কথা বললেন, অনির্বাণ কালকে 12টার সময় এই সন্দীপ ঘোষকে সমন করেছে যে নির্যাতিতার নাম নিয়েছে কেন? অনির্বাণ, আরেকটা ভয়ানক ব্যাপার, এই সরকার যে দেখো এই ব্যাপারটাকে স্থায়ী করতে চায়, যে এক সন্দীপকে সরানো হলো, যাকে আনা হলো
তিনি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকলেন হ্যাকো ম্যাডের প্রজেক্টে কোটি কোটি টাকা নয় ছয়ের জন্য রাজ্যপাল তাকে সরিয়েছিল। তিনি প্রথম এসে যে কাজটা করেছিলেন, নার্স এবং ডাক্তারদের বিক্ষোভের আগে তিনি হাসপাতালের পক্ষ থেকে এমনকি আরজিকর হাসপাতালে হামলার বিরুদ্ধেও একটা এফআইআর দায়ের করেননি, যতক্ষণ না তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে চিকিৎসক এবং নার্সরা বাধ্য করেছেন তাকে। অর্থাৎ আজকে যে সুপ্রিম কোর্ট, সৃজিতা একদম সংক্ষেপে যদি কিছু বলার থাকে একদম সংক্ষেপে, আমার সময় একেবারে শেষ, প্লিজ বলুন। আমাদের দেশে একটা ব্যবস্থা আছে, সেটা হলো ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট। এটা ব্যাপারে তো আমরা জানি। তো সেক্ষেত্রে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে যাতে রেপ আর তাতে নির্যাতিত ব্যক্তিদের বা মেয়েদের যাতে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যায় এবং সেটা ট্র্যাক করা যায়, সেটার জন্য আমরা কাজ করি, মানে দেশ কাজ করে। সেখানে যদি দেখতে পারি, সেখানে আমরা দেখবো যে উত্তরপ্রদেশে কটা ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট খোলা হয়েছে আর পশ্চিমবঙ্গে রেশিওটা কিন্তু একদমই এরকম আর এরকম। তার সম্ভবত একটা কারণ হতে পারে সৃজিতা, সম্ভবত একটা কারণ আমাদের এখানে কোর্টের অতিরিক্ত একটা ফাস্ট ট্র্যাক স্পেশাল জুডিশিয়ারির ব্যবস্থা আছে। আমাকে মাফ করবেন, জুডিশিয়ারির তরফ থেকে জুডিশিয়ারির কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। এ রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত তদন্ত এবং বিচারের আগে বলে দিতে পারেন কোনো একটা অদৃশ্য শক্তিতে, যেমন এক্ষেত্রেও বলেছেন আসল খুনি ধরা পড়ে গিয়েছে। আপনি এর থেকে ফাস্ট ট্র্যাক বোধহয় করতে পারবেন না, এটা পৃথিবীর কোনো কোর্টের পক্ষে সম্ভব নয়। তাহলে তো খুব মুশকিল, সৃজিতা। ঠিক সেই কারণেই সৃজিতা আমি সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছিলাম তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন। যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সবথেকে ব্যর্থ পুলিশকে এবং তার কমিশনারকে সার্টিফিকেট দেন রাজভবনের গেটের সামনে দাঁড়িয়ে, তখন এ রাজ্যের মানুষ কি মনে করেন? এই মুখ্যমন্ত্রী বিচার দিতে চান না অবিচার? প্রশ্ন ছিল মমতার পদত্যাগী বিশ্বাস ফেরাবে জনতার। ফেসবুকে 90% মানুষ মনে করেছেন হ্যাঁ, 10% মানুষ মনে করেছেন না। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে চোখ রাখবো। প্রশ্ন রেখেছিলাম 89% এক্স হ্যান্ডেলও মনে করছেন হ্যাঁ। প্রশ্ন ছিল মমতার পদত্যাগী বিশ্বাস ফেরাবে জনতার। 89% হ্যাঁ বলছেন, না বলছেন 11%। এবার সর্বশেষ ইউটিউবের পরিসংখ্যা, 2 ঘন্টার মধ্যে 60,000 মানুষ ভোট করেছেন, পোল করেছেন 60,000। তার মধ্যে 90% মনে করছেন, মানে 54,000 মনে করছেন মমতার পদত্যাগী বিশ্বাস ফেরাবে জনতার, 10% মনে করছেন না। এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার অপপ্রচার যা খুশি মনে করে নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সুপ্রিম কোর্টে আজকে যে শুনানিটা হয়েছে ওটা নিশ্চয়ই আমাদের দৃষ্টি বিভ্রম নয়, হ্যালুসিনেশন নয়। যদি না হয়ে থাকে তাহলে একটাই রাস্তা খোলা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। যে ভাষায় দেশের সর্বোচ্চ আদালত তার প্রশাসন এবং তার পুলিশকে প্রশ্ন করেছে, তারপর আর একটাই রাস্তা, পদত্যাগ করুন মমতা। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বার্তায়।